নমস্কার শ্রোতা বন্ধুরা, ফিরে এলাম কথাকৃতিতে। আজ আমাদের কথাকৃতির এক বিশেষ চমক, সেই কবির কবিতা যিনি আমাদের কাছে ভীষণ ভীষণ প্রিয়। কবিরা তখনই প্রিয় হয়ে ওঠে যখন তার কবিতা আমাদের ছুঁয়ে যেতে পারে। তেমনই এক কবি আজ আমাদের সাথে রয়েছেন আমাদের কথাকৃতির মঞ্চে, বিশিষ্ট কবি শ্রী বিভাস রায়চৌধুরী। প্রণাম নিও দাদা। সকলকেই নমস্কার যারা শুনছে। দাদা, আমাদের এই কথাকৃতি অনুষ্ঠানে যে আজকে তোমাকে পেয়েছি, তোমার কাছ থেকে যে কবিতা শুনতে পাবো, এটা কিন্তু আমাদের কাছে খুব বড় পাওনা এবং তার জন্য তোমাকে আমাদের সবার তরফ থেকে শ্রদ্ধা জানাই। দাদা, এটা তুমি হয়তো জানো যে একটা বেতার মাধ্যমের অনুষ্ঠান, তো এই বেতার সম্বন্ধে আমি একটু তোমার কাছ থেকে জেনে নেব যে এখনো পর্যন্ত এত সোশ্যাল মিডিয়া এবং টিভি থাকা সত্ত্বেও বেতার মাধ্যম এখনো কতটা প্রিয় তোমার কাছে? দেখো, আমি তো একটা মফস্বল গ্রামে, তখন তো আমাদের ছোটবেলায় একটা গ্রাম ছিল, এখন মফস্বল শহর হয়ে উঠেছে, বনগাঁয় থাকি। এইসব জায়গায় তো আমাদের ছোটবেলা থেকে রেডিও শুনে শুনে আমরা বড় হয়েছি। এমনকি দিনের কোন সময়টায় খবর, কোন সময় গান, এই যে অনুযায়ী একটা সময় ঘড়িও তৈরি হয়ে গেছিল সেটাকে কেন্দ্র করে। এবং ছোটবেলার সেই যে শোনার অভিজ্ঞতা, তার থেকে মনে হয় যে পরবর্তীকালে যখন ভিজুয়াল মিডিয়াগুলো এলো, যখন যারা অনুষ্ঠানটা করছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি সামনে থেকে, আর আগে শুধু শুনে যে কল্পনাটা করতাম, এর মধ্যে একটা তফাৎ আছে আর কি। কারণ শুধুমাত্র গানটা শুনতে পাচ্ছি কি নাটকটা শুনতে পাচ্ছি, কবিতা কিংবা বক্তৃতা কোনো কিছু শুনতে পাচ্ছি, সেইটাকে আমরা কিন্তু কল্পনা করে নিতাম নিজেদের মতন করে। এক একজন শ্রোতা এক এক রকম কল্পনা করে নিতেন। সেইভাবে একটা খুব মানসিক সম্পর্কটা অনেক ঘনিষ্ঠ হয়ে উঠত এবং নিজের কল্পনা যেহেতু সেখানে একটা জায়গা পেত, সেই জন্য শ্রোতার কাছে, আমার কাছে তার একটা বিশেষ মূল্য ছিল, যেটা পরবর্তীকালে আরো যে নানা মিডিয়া আসলেও ওই জিনিসটার কোনো ঠিক বিকল্প হয়নি। আর ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে আমাদের বাড়ির সমস্ত জিনিসপত্র সব পাল্টে গেলেও আমি কিন্তু এখনো রেডিও শুনি আর কি। সময় পেলে আমি রেডিও কিনেছি। অন্যরা, নতুন প্রজন্ম অন্য কিছুতে আসক্ত, কিন্তু আমার সেই শোনার দিকটাতে ঝোঁক রয়ে গেছে। কারণ আমি কাজ করতে করতে, বই পড়তে পড়তে, নিজের লেখালেখি করতে করতেও সেটা শুনতে পাই, যেটা ভিজুয়াল মিডিয়ায় যেমন সেটা করা সম্ভব না, তাকিয়ে দেখতে হয়। ঠিক সেইটাই আর কি। ফলে এই মাধ্যমটা এমন একটা মৌলিক অনুভূতি দেয়, যার জন্য এই মাধ্যমটার মৃত্যু হবে না। আর একটা কথা বলবো যে ভারতবর্ষ যেহেতু গ্রামীণ দেশ, গ্রাম বেশি এখানে, সেজন্য কিন্তু এই মাধ্যমটা, এই শ্রবণ মাধ্যমটার অনেক সহজে অনেক দূরে দূরে পৌঁছে যায়। তো বেশিরভাগ মানুষই এখনো শ্রোতা হয়েই আছে, যারা কিন্তু আমাদের নগর অঞ্চল থেকে যেমন একটু কমে গেছে, সেটা কিন্তু দেশ জুড়ে হিসেব করা হয় তাহলে বেশিরভাগ অংশেই কিন্তু এই মাধ্যমটার দাপট কিংবা বিস্তৃতি একই রকম রয়ে গেছে। বেতার মাধ্যম বা যেটা আমাদের শ্রবণ মাধ্যম আর কি হয়। বিশেষ করে তো আমি বলবো, ধরো গানের ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে, সেটা 100 ভাগ একজন মন দিয়ে শুনছে, সেইটার দরকার হয়। ওই পোশাক পরিচ্ছদ, হাত পা নাড়া, এগুলো তো একটু আমাদেরকে ইয়ে করে দেয়, একটুখানি ডাইভার্ট করে দেয়, ঠিক সরিয়ে দেয় আসল জায়গা থেকে। ভাবনা বা কবিতার গভীরে ঢুকতে বোধহয় অনেক বেশি সুবিধা হয় শুধুমাত্র যখন আমরা শুনি, কান দিয়ে উপলব্ধি করি। তো দাদা, আমরা তোমার কবিতায় চলে যাব। ঠিক আছে, কয়েকটা কবিতা শোনাই। প্রথম কবিতাটা যেটা পড়ছে, সেই কবিতাটি দুঃখী পাখিদের ছাই। এক একটা পাখি ঘুমের ভিতরেও জেগে থাকে, এই জেনে মেঘ হয়, তেমন একটা কথা বলো। মনে রেখো, যখন তুমি কথা বলছো, তখন দূর দেশে বৃষ্টিতে ভিজছে এক ছাতার পাখি। দুঃখী গ্রামেরা মাটি ভিজবে এই আনন্দে খুব আহ্লাদ করছে পরস্পর। জলকে আদর করে করে এই যে জাগাতে হয়, জলকে এই যে জাগাতে হয়,
আমরা কোনোদিন শিখব না পৃথিবীর এই ব্যবহার। যখন ঘনিয়ে ওঠে চুম্বন, ভেজা পাথরের শরীর থেকে ওড়ে ঝাঁকে ঝাঁকে প্রজাপতি, তোমার মনে থাকে তো? সময় নাও। তেমন একটা কথা বলবার আগে কান্না গিলে নেওয়ার সময়টা জরুরি। কারণ আকাশে অনেক চিল ঘুরতে দেখলেই আমি বুঝি আবার প্রেমে পড়ব, আবার একটা অতিরিক্ত শরীর নিয়ে ঘুরতে হবে রাস্তায় রাস্তায়। তোমাকে পেয়ে যেতেই হবে মোক্ষম বৃষ্টি নামার আগে। তারপর বর্ষাকাল আসবে, ফাঁকা মাঠে অস্তিত্বের ওপর ঝলসে উঠবে বিদ্যুৎ। পুড়ে যাওয়ার আগে এক পলক দেখতে পাবো বাংলার মাঠে মাঠে সব রক্ত মুছে নিয়ে ধান গাছ বড় হচ্ছে দ্রুত। এক একটা পাখি ঘুমের ভেতরে পুড়ে যায়। আমাকে ভালোবাসলে গুঁড়ো গুঁড়ো ঝরে পড়বে সেই সব পাখিদের ছাই। চুম্বন যে যৌনতার কথা বলে তার কেবল ডানা পোড়ার গন্ধই আছে। শুনে নাও, তোমাকে নগ্ন দেখলে আমি আহ্লাদে অন্ধ হয়ে যাব না। খুব মন খারাপ করা নিচু গলায় ডাকবো, আয় পাখি, আয় পাখি। আহা, কবিতার মধ্যে আমরা যেভাবে ছবি দেখতে পাই, তেমনি এমন ছোট ছোট প্রিয় জিনিসগুলোকেও কবি কবিতার মধ্যে নিয়ে আসেন, যার মধ্যে থেকে একটা বৃহত্তর পৃথিবীও আমরা খুঁজে পাই। এই যে ধান গাছ, পাখি, যে পাখির ডানা পুড়ে যায়, তার মধ্যে এক অদ্ভুত ভালোবাসা, সবটুকু নিয়েই গোটা কবিতাটা আমাদের খুব খুব আপন হয়ে ওঠে। আমরা যাব কবির পরের কবিতায়। কথাকৃতির অনুষ্ঠানে আজ আমার সাথে রয়েছেন কবি বিভাস রায় চৌধুরী। দাদা, তোমার পরের কবিতা। কবিতার নাম কাপালিক। আগুন, আমি জন্ম পিশাচ, তীব্র ক্রোধে ভেসে নিজের মুন্ডু চিবিয়ে খাই পুরনো অভ্যেসে। জিহ্বা জড়ায় ঘিলুর স্বাদে, রক্ত গড়ায় ঘুমে, রাত্রি কাপালিকের খাঁড়া নেমেছে নিঝুমে। আগুন, আমি মন্ত্রপুত দুগ্ধবতী নীল, বুনো গিটার, ক্যাম্পফায়ার, অসুস্থ এপ্রিল। দিগন্তে কে দৌড়ে বেড়ায়, পায়ের নিচে ঘাস। সামান্য মুগ্ধতাই ছিল আমার সর্বনাশ। দুই হাতে দুই চক্ষু ধরে হেঁটেছে উন্মাদ, বিলের জলে উপুর হয়ে ভাসছে কাদের চাঁদ। আজ বাদে কাল বিচার হবে, কে কার মাথা খায়। আধ খাওয়া চাঁদ রাত্রিবেলা দেবীর আসন চায়। আগুন, আমি জন্ম পিশাচ, দেবীর কিছু জানি। রহস্যহীন পথের পাশে বিপদ ডেকে আনি। উফ, এখানেই দাদা তোমার কবিতার মধ্যে এই যখনই মাত্রাবৃত্তের ছোঁয়া আসে, এবং তুমি বিভিন্ন ধরনের মাত্রাবৃত্তের কবিতা লিখেছো, যত পড়ি তত যেন মোহগ্রস্ত হয়ে যাই। আমি তোমাকে একটা কবিতা শোনাতে চাই, একটু শোনাবো? নিশ্চয়ই শোনাও। আজ নিঃশ্বাস ফেলবার আগে বৃষ্টি নেমেছে, যাই ওষ্ঠে ওষ্ঠ সামান্য রাক্ষসী, নিচু মোমবাতি শান্ত আলোয় ফুঁপিয়ে উঠেছ, তাই বিবাহ করিনি দুজনের দুভাবে দোষী। কবিতা সাজবাতি, কবি বিভাস রায় চৌধুরী। বহুদিন আগে, বহু বছর আগে ইনফ্যাক্ট এই কবিতাটা পড়েছিলাম আমি। ভীষণ প্রিয় কবিতা, তোমাকে শোনালাম, তোমারই কবিতা। খুবই ভালো লাগলো। দাদা, তোমার পরের কবিতায় যাব, তারপরে আমরা একটু আলোচনায় আসবো। ঠিক আছে। কবিতার নাম রৌদ্র বীণা। সকাল, একটা আস্ত সকাল আমার হাতে, সামলে চলি। আমার গায়ে আঘাত লেগে দুব্ব গাছের ডগার থেকে না পড়ে যায় শুঁয়োপোকা, গাছ থেকে না পালিয়ে যায় গায়ক পাখি। ঝিঙে ফুলের হলুদ, পাশে নবীন কবি কল্পনা জাল ছুঁড়বে বলে দাঁড়িয়ে আছে। কিন্তু এসব হচ্ছেটা কি?
চারপাশে এই মধুর রসের সকালবেলা, কোথাও কোনো ডিপ্রেশনের বিষাদ বুলি দেখতে পাইনি। সরু তারের উপর দিয়ে নাচতে থাকা কবি জীবন যাপন করি, এসব কথা বলবো কাকে? কবি খ্যাতির পাশেই যেসব গল্প গাথা চিরটাকাল দাঁড়িয়ে থাকে, কিচ্ছুটি নেই। বরং চোখের আলোয় দেখছি এতটা কাল না দেখা সব বাহিরটুকু। চুলোই যাকগে, সকাল, একটা আস্ত সকাল আমার হাতে। ভালোবাসছি, ভালোবাসতে ইচ্ছে করে, ভালোবাসছি, ভালোবাসছি, ভালোবাসছি। এই কবিতাটাও আমার পড়া কবিতা। আশা করি শ্রোতা বন্ধুরা সবাই হয়তো এই কবিতা শুনেছেন, পড়েছেন, এবং এই কবিতার মধ্যে দিয়ে কবির প্রত্যেকটা কবিতায় এই যে একটা অদ্ভুত আবেদন, ভালোবাসার আবেদন, বেঁচে থাকার আবেদন, এগিয়ে যাবার আবেদন, তা বোধ হয় কবির পক্ষেই সম্ভব। সেই জন্যই কবি আমাদের এত প্রিয়। একটা সাবলীল গতিতে কবিতা এগিয়ে যায়, সেখানে কোনো দুর্বোধ্যতা থাকে না, সবটুকুই কত সহজ ভাবে আমরা কবিতার মধ্যে ঢুকে যেতে পারি। আমরা যাব কবির পরের কবিতায়, তার আগে একটু জেনে নি, দাদা তুমি তো নাটকও করো, থিয়েটার করো। হ্যাঁ, আমাদের এখানে আমি আসলে ছোটবেলা থেকেই মানে যখন এসছি তখন আমাদের এখানে আমরা নাটকের দল বানিয়ে আমাদের মতন করে নাটক করতাম। যখন জিনিসটা শিখিনি তখনও করতাম আর কি। পরবর্তীকালে ধীরে ধীরে যখন আমাকে কবিতা গ্রাস করে তখন কবিতা যারা লেখে তারা একটু মানে একলা ধরনের হয়ে যায়। সেই সব কারণটার পাশাপাশি আমি আমার নাট্য চর্চাটা রেখে গেছি সবসময়। পরবর্তীকালে আমি কর্মজীবনে নানা ছোটাছুটি করার কারণে এইসব কারণে আমি শুধুমাত্র আর কি নাট্যকার হিসেবেই নাটকের সঙ্গে সম্পর্কটা বেশি করে রাখি। আর রিহার্সালে থাকতাম, অত অভিনয়টা আর করতে পারতাম না, ডিরেকশনের কাজ করতাম। এখন আবার পরিণত বয়সে আমাদের দল এখন অনেকটা বড় হয়ে গেছে, বনগা নাট্যচর্চা কেন্দ্র, সেখানে কাজ করি। এই নাটক করতে গিয়ে যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে এটা কবিতা লেখা যেমন একটা একা একা একটা কাজ, নির্জনতার মধ্যে বসে করতে হয়, মনে মনে সংযোগ তৈরি করতে হয়, এবং কবিতার সংযোগটা সবসময় পরোক্ষ সংযোগ। আর নাটকে ঠিক উল্টোটা, অনেক মানুষ নিয়ে কাজ করতে হয় এবং প্রত্যক্ষ সংযোগ নির্মাণ করতে হয় নাটক চলাকালীন দর্শকের সঙ্গে। এবং সবচেয়ে বড় কথা যে এখানে একলা হওয়ার উপায় নেই, পরস্পর সহযোগিতামূলক একটা সাম্যবাদী জায়গা নাটকের মধ্যেই আছে, সবাই সবাইকে শেয়ার করে। ফলে আমার যেটা হয়েছে যে আমি পরবর্তীকালে এই নাট্য সংগঠন করার যে অভিজ্ঞতা এবং নাটকের বন্ধুদের এই যে ভীষণ জীবন উৎসর্গ করা, অন্যের জন্য ঝাঁপিয়ে পড়া, সামাজিক বিভিন্ন ঘটনায় মুখর হওয়ার যে ব্যাপারটা আছে, সেইটা আমার এই কবিতা পত্রিকা করা, অনেক কবিরা যারা আড়ালে চলে গেছে তাদের কথা আবার নগরের কবি সমাজের কাছে খুব ধাক্কা দেওয়ার মতন করে তুলে ধরা, এইগুলোর ক্ষেত্রে আমি এই সাংগঠনিক ক্ষমতাটা কাজে লাগাতে পেরেছি। নাটকের চর্চা আমাকে অনেক কিছু দিয়েছে, আমার জীবনকে পরিণত করেছে অনেক। দাদা কবিতা আশ্রম তোমার হাত ধরেই শুরু হয়েছে, তাই তো? দাদা কবিতা আশ্রম সম্পর্কে একটু জানতে চাই যে কি কি ভেবে, কি ভাবনা নিয়ে কবিতা আশ্রম শুরু করেছিলে? তোমাকে যেটা বললাম আগের কথাটার মধ্যেই আছে খানিকটা উত্তর, যে আমি দেখেছি আর কি, এটা হয়তো আগেও অনেকে ভুক্তভোগী, যে কলকাতা মহানগরের সেখানে তো আমাদের সব বড় পত্রপত্রিকা, বড় সাহিত্য প্রকাশনাগুলি, যেমন নাট্য প্রদর্শন শালাগুলি, এবং প্রচুর বিখ্যাত মানুষেরা যারা বিভিন্ন জায়গা থেকে প্রতিষ্ঠিত হন তারা সে কলকাতা শহরেই গিয়ে সেসব থাকেন। এইটার মধ্যে যারা যেতে পারেন না, দূর সমস্ত বাংলার মানুষেরা, তাদেরকে কিন্তু একটুখানি ওই সান্ত্বনা পুরস্কার মতন নিয়ে বাঁচতে হয়। হ্যাঁ ও লিখি, ওকে চেনে, বাহ এসো একদিন, এই সমস্ত হয়। বাকি সমস্ত যে লেখালেখির যে আনুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক যে আলোর জায়গাগুলো, সেগুলো তারা কম পায়। তারাও সব অসম্ভব কবি। যেমন শুধু 70-এর দশকের কথাই যদি ধরি তাহলে দেখা যাবে যে 70-এর দশকের
দু-তিনজন কবিকে আমাদের খুব মনে হয় যেন টপ করে তাদের নামটা মুখে আসে। হুম অথচ তাদের সমান শক্তির কবিতা লেখে এরকম অন্তত 25-30 জন 50 জন আছে। হ্যাঁ, তারা 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 সব একসাথে বন্ধুও, কিন্তু যা হোক, আহ, এক একজন কবির এক এক রকম স্বভাব হয়, সবাই তো আর হাক ডাক করে হাত পা ছুড়ে কথা বলতে পারে না। হুম। বেশিরভাগ কবিরাই স্বভাব লাজুক হন, অর্থাৎ তারা নিজের কথাটা জাহির না করতে পারে, নিজের মতন করে একটা যায়। এবং আমার আড়ালেও মনে থেকে যান। হয়েছিল যে আমি যখন বনগা থেকে এই পরিক্রমাটা করেছি, হুম কলকাতা শহরে আমার স্বীকৃতি কিছুটা হলেও প্রথম থেকে ছিল, কারণ আমি সমস্ত কাগজে লিখেছি, ওই সমস্ত জায়গায় অনুষ্ঠান করেছি। এইসব কিছু মহান মানুষের আমাকে চিনতেন সেই সব কারণে। কিন্তু আমার অঞ্চলে চারপাশের জেলাগুলোতে গেলে যে সমস্ত কবিদের আমি শ্রদ্ধা করতাম, হুম তাদের অনেককেই দেখতাম যে ঠিকঠাক ইয়ে হয় না। সেই জন্য আমি ঠিক আমরা কবিতাশ্রম ছোট করে শুরু করেছিলাম এক সময়, কিন্তু পরবর্তীকালে আমি এটাকে নিয়ে ভাবি যে বেশ কয়েকজন কবি মিলে যদি আমরা তরুণ কবিদের কাছে তাদেরকে সম্মত করতে পারি, তাহলে কিন্তু সকলের দানে এমন একটা কাগজ আমরা করতে পারি যে কাগজটা মানে তার বিস্তৃতির জেলা জুড়ে সমস্ত বাংলা ভাষা জুড়ে থাকবে। যেমন এখন প্রতিটি পশ্চিমবঙ্গের জেলা থেকে বাংলাদেশে, ত্রিপুরায়, বহির্বঙ্গের জায়গাগুলো সব জায়গাতেই কবিতা আশ্রমটাকে আমরা পৌঁছে দিতে পেরেছি সমস্ত কবিদের সহায়তাতেই, ঠিক ঠিক। পুঁজির জোরে না, ভালোবাসার জোরে। হুম এবং সেইখানে কিন্তু আমরা সবসময় আলোকিত করেছি সেই নির্মল হালদারের মতন কবিকে, সমীরণ ঘোষের মতন কবিকে, হ্যাঁ, এই ধরনের যারা রয়েছে, একরাম আলী, হ্যাঁ, এই এই কাজগুলো আমাদের হয়েছে। এবং নতুন কবিদেরকে সুযোগ দেওয়ার ব্যাপারেও আমরা খুব ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠি। হুম হুম হুম। শূন্য দশকে, শূন্য পরবর্তী দশকের অনেক কবিরাই বা আমাদের কাগজের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে। প্রথম দিকে তাদের লেখাগুলো আমরা চেপেছি, তাদেরকে খুঁজে বের করেছি। এইভাবে সকলের ভালোবাসাতেই এটা একটা বড় জায়গায় আজকে 5টা পত্রিকার নাম বললে তার মধ্যে চলে এসেছে। প্রথম সারির যতগুলো পত্রিকা তার মধ্যে কবিতা আশ্রম এখন মহিরুহ প্রায়। অনেকগুলো, সবচেয়ে বড় কথা কি জানো তো, এই যে ইঁদুর দৌড় এক ধরনের আলোমুখী ইঁদুর দৌড়ের বাইরে থাকা বেশ কিছু শক্তিশালী তরুণ কবি যারা অসাধারণ কবিতা লেখে, তারা হুম নিষ্ক্রিয় থাকতে জানে। তারা তাদের সঙ্গে আমার ধীরে 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 সম্পর্কটা এত গাঢ় হয়েছে, তাদের অপরিসীম পরিশ্রমে এই জিনিসটা হয়েছে। শুধুমাত্র আমি ওদের সামনে হয়তো প্রথম দিকে পরিশ্রম দিয়েছি, যোগাযোগগুলো দিয়েছি, এবং তারপরে আমি কিছুটা, যে তুমি যদি আদর্শ বলো শব্দটা, কিছুটা হুম। আদর্শ হিসেবেও তাদের সামনে হয়তো দাঁড়িয়েছি। এবং তারা কিন্তু আহ, এখন একেবারে ভীষণভাবে পরিশ্রম করে, যার জন্যে আমাদের মানে তেমন পুঁজি না থাকলেও কবিতা আশ্রমটা এত ঝকঝকে হয়ে, আমার মনে হয় তো বাংলা ভাষায় কোনো নিয়মিত পত্রিকা নেই যা এত মানে দামি কাগজে দামিভাবে ছেপে সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়। সবসময় বলবো যে জিনিসটা আমি এবং রণবীর দত্ত বলে আমার একটা দাদা, এই দুজনে মিলে শুরু করলেও হুম অনেকে যারা আমাদের সঙ্গে এখন নেই, হ্যাঁ, তারা সময় দিতে পারে না, যারা এখন দিচ্ছে, অনেকে মিলে হয়েছে। এটা একার একার মানে কাজ নয় আর কি, সমবেত কাজ। ঠিক আমি ঠিক। বলবো। আমি আরেকটা একটা কবিতা পড়ছি যেখানে অনেক ধরা পড়েছে এই কবিতা আশ্রম স্বপ্নের কথাটা। হ্যাঁ হ্যাঁ কবিতার হ্যাঁ। নাম জলের ওপারে যাব। আচ্ছা। জলের ওপারে যাব, সুগভীর কান্না লিখে লিখে আমিও বানাবো এক কবিতা আশ্রম। এখন জলের গায়ে রোদের মতন শুয়ে আছি, ভেসে আছি, ডুবে আছি মাছ হয়ে বিবিধ প্রকারে। নদীটির নাম নেই, সে কেবল মিশে যায় সুবর্ণ রেখায়। এই ভালো, এরকম ভালো, জীবন সিদ্ধান্তটুকু নিতে দেরি করে। আর নয়, জলের ওপারে যাব, সুগভীর কান্না লিখে লিখে আমিও বানাবো এক কবিতা আশ্রম। এসো তুমি সহজিয়া সাধারণ পাখি। পুরো স্বপ্নটাকেই বলা আছে এই কবিতায়। এভাবেই বোধহয় কবিতা আশ্রম একটু একটু করে জলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে গেছে, যার গায়ে রোদ পড়েছে বহুদিন, আর সেই রোদে আলোকিত হয়ে উঠছে তরুণ কলম, তরুণ তুর্কি। দাদা, তোমায় একটা কবিতা শোনাই? হ্যাঁ, বল, পড়ো।
জাগো রাত্রির পুরোহিত, নাচো অশ্ব নাচন নাচো, প্রেম ঘুমন্ত পক্ষীকে বলো একবার তুমি আছো। তুমি শরীর দিয়েছ কাল, আমি প্রসঙ্গে অভিভূত, তারা বিপন্ন বর্ষায় যারা আমার সঙ্গে সুত। চাঁদ কামড়ে কামড়ে খায় এক বিষণ্ণ যোদ্ধাকে, যার অভিজ্ঞতাটা কম অঙ্গ তীব্র হয়েই থাকে। তারা কবিতার নাম বলতে হবে। এটা ঠিক বলতে হবে না। কবিতা চন্দ্রপুরাণ। তোমার যখন ব্রিজ পেরোচ্ছে বনগা লোকাল থেকে পড়ে শোনালাম তোমাকে। একটা দৈব লিখন বলে একটি দীর্ঘ কবিতা আমি লিখেছিলাম, তার একটা ছোট অংশ, সেই অংশগুলো সব বজ্রধ্বনি 1, বজ্রধ্বনি 2 এইভাবে আছে। আমি দুইটা পড়ছি। আচ্ছা। রাত্রি এই মৃত্যু ঘনঘোর, আমার হাত এখন থেকে তোর, বৃক্ষ পায় দৈববাণী শাখা, অন্ধ চোখে তুইও আজ তাকা। নষ্ট নদী ছোট্ট করে বাঁক, বাউন্ডুলে তোর গর্ভে থাক। সরীসৃপ চন্দ্রমুখী কাম, আকাশ ভরা রাধা কৃষ্ণ নাম। হরিদ্রাভ জন্ম মেঘ জল, আঙুলগুলো কিছুটা চঞ্চল। চন্ডালিনী হুক্কা হুয়া রব, থামছে খাই বজ্রাহত সব। স্রোতের মুখে বাক্য হারা ধ্বনি, এক পলক দেখেছি তোর জনি। শিউরে উঠে বাতাস বহমান, রাত্রি দেবী ভোরের দিকে যান। পক্ষী মাতা ঝিমোয় বসে গেছে, জানলা ভেঙে গিয়েছি তার কাছে। পেয়েছি তার ডানায় রাখা ওম, আবেগ ছিল ছিল অসংযম, কিন্তু তাও শান্ত হয়ে আসে। অঙ্গ পোষা মেনির মতো পাশে। 3 প্রহর পেরিয়ে আসি ক্রমে, শিশির কণা নগ্ন দেহ রোমে। স্তব্ধ এক তরুণ কাপালিক, পূর্বকে অপূর্ব করে দিক। তখন কেউ কাব্য করে লিখি, কাদায় ডুবে মরেছে বাল্মীকি। ডুবেছে তার রত্নাকর নাম, দস্যু তাকে কি হেতু ছাড়লাম। অমরত্ব কাব্য যশ চাই, আবার আমি শহীদ হতে যাই। বঙ্গদেশে হাজার কবি যারা কবিতা লিখে আজও অন্নহারা, তাদের প্রেত ছায়া মূর্তি বেশে পাঠক দেখো সামনে ওঠে হেসে। হাসছে প্রেত, হাসছে চরাচর, দেবীর কোপে মরেছে ঈশ্বর। নগ্ন লাশ আকাশ গঙ্গায়, সে দৈবকে বিভাস লিখে যায়। এই কবিতার মধ্যে প্রথমত তুমি নিজের নামটাকে শেষ লাইনে ব্যবহার করেছো, যেটা আগে বেশ যখন শ্লোক লেখা হতো এটা কিন্তু একটা চল ছিল যে কবিতায় কবির নাম থাকতো। এমনকি তখন যে ভজনগুলো লেখা হতো সেখানেও কবিতার নাম ব্যবহার করতেন। তো তুমি এখানে করেছো, সে কবিতা বিভাস লিখে যায় শেষ লাইনে। এবং আরো একটা খুব গুরুত্বপূর্ণ কথা এখানে বলা হয়ে গেছে, আমি জানি না শ্রোতা বন্ধুরা আপনারা খেয়াল করলেন কিনা, যে কবি অন্নহারা হয়ে শেষ হয়ে গেল তারাই প্রেত হয়ে পরবর্তীকালে ফিরে আসে। এর মধ্যে যে কি মারাত্মক কথা কবি বলে গিয়েছেন সেটা বোধহয় আমাদের আবার ভাবতে হয়। যারা আড়ালে থেকে যান, যারা বারবার হারিয়ে যান, যাদের আমরা খুঁজে নিতে পারি না, সেটা কিন্তু আমাদেরই ব্যর্থতা। আমরা যাব কবির পরের কবিতায়। দাদা আরেকটা কবিতা শোনাই, খুব ইচ্ছে হচ্ছে। হ্যাঁ, তুমি পড়ো। শব্দ ছিল গভীরতর, অর্থ নিয়ে একা। রামপ্রসাদী সাধন গৃহ, সন্ধে নামা দেহ। নিজের ক্ষত কামড়ে ধরে এই দুনিয়া দেখা, অনেক লিখি তবু কি যায় কবিতা সন্দেহ। সান্ধ্য জলে ডুব দিয়েছি ওই কবি এই ধ্বনি, স্রোতের মাথায় একটি পাতা লেখার দিকে ছোটে। তুমি তো এক গভীরতর পবিত্র মামনি, আমার লেখা তোমার বুকে দুগ্ধ হয়ে ওঠে। শ্যামা, তোমার যখন ব্রিজ পেরোচ্ছে বনগা লোকাল বই থেকে, কাব্যগ্রন্থ থেকে যাব, তোমার কণ্ঠে তোমার কবিতা শুনবো। এই কবিতাটির নাম কোনটা বেশি বাংলা। আচ্ছা। আর এই তো বেরিয়ে পড়লাম, সবাই বলে
ছেলেটা দুঃখী, মেজাজ খারাপ হয়। কোনোদিন বরফ পড়া দেখিনি, তবু মনে হয় অচেনা অজানা এক হিল স্টেশনের মতো নিঝুম আমি। কে যেন আসবে বলেছিল, কার যেন আসার কথা আছে। শিরদাঁড়া বেয়ে উঠে আসছে হিম, কনকনে কিছু প্রেমিকার নাম। আর ঝোড়ো হাওয়া সূচের মতো বিঁধে যাচ্ছে বরফ। রং পাল্টাতে পাল্টাতে একটা হিল স্টেশন কখন যেন পরিষ্কার শঙ্খচিলের মতো উঠে পড়ছে আকাশে, ডানা মেলছে, কান্না গিলে নিচ্ছে বারবার। তারপর জন্মের মতো ঢুকে পড়লো কবিতার বাজারে। আহ, হিল স্টেশন! এর চেয়ে ভরপেট ছাং টেনে খাদের মধ্যে ঘুমিয়ে পড়লেই তুমি ভালো করতে। হিল স্টেশন আমি অস্বীকার করলাম। মাথা নিচু করে হাঁটছি, মাঝরাতের লরিগুলি সার সার ছুটছে সীমান্তে। শুটকি মাছের গন্ধ পছন্দ হলো, যাদের কস্মিন কালেও ঠিকঠাক প্রেমিকা জোটে না, পচা গলা গন্ধেই তাদের অধিকার। তবু শিরীষ গাছের মাথায় লটকে আছে বুদ্ধ পূর্ণিমা। আর এই তো বেরিয়ে পড়েছি। ওগো মুচকি হাসির চাঁদ! কবিতা লেখা খুব কঠিন, না লেখা আরো কঠিন। তাছাড়া এই বিষয়ে সতর্কতা প্রয়োজন। ছুটন্ত ট্রাকগুলি রহস্যে হারিয়ে গেলে কন্ডম ব্যবহার জরুরি। হ্যালো বুলাদি, বলতে পারেন সুইসাইডের ঠিক কোন পদ্ধতি নিরাপদ এবং ঝুঁকিহীন? পাহাড়, সমুদ্র, রাজপথ, মা বাবার ঘাড়, প্রেমিকার কোল, কোনটা বেশি বাংলা? কোথায় বাংলা কবিতা আলতো করে মুছে নিতে পারে তার পাপ? আর এই তো বেরিয়ে পড়লাম, শিরা ও ধমনী ছিঁড়ে, বিশ্ববিদ্যালয়ের মার্কশিট ছিঁড়ে, আমাকে যে ভালোবাসেনি তার চুম্বন ছিঁড়ে ভোরবেলা আকাশে আকাশে লিখে দিচ্ছি, কেউ দায়ী নয়, বাংলা ভাষা আমাকে খেয়েছে। কেউ দায়ী নয়, বাংলা ভাষা আমাকে খেয়েছে। বাংলা ভাষা, যার মধ্যে কবি জীবনের অনেক কিছু খুঁজে পান। জীবনের সমস্ত না বলা কথা, না বলা ব্যথা, না বলা যন্ত্রণা, সবটুকু কবি ছড়িয়ে ছিটিয়ে দেন তার বাংলা ভাষায়। সেই বাংলা ভাষা কবির হাতে এমন সোনার মতো হয়ে ওঠে, সোনার ফসল ফলায়। কবি কোথাও একটা কবিতায় বলেছিলেন, কবিকে জেতাও তুমি বাংলা ভাষা, হে দেবী ক্ষুধার, বা আমার মায়ের মতো একটু রাগী হও বাংলা ভাষা। এই কবিতাতেও বারবার কবি একইভাবে তার বাংলা ভাষাকে আপন করে নিয়েছেন। আমরা যাব কবির পরে। কবিতার নাম বরং তুমি। একে হেমন্ত, তার উপর নিম্নচাপের বিকেলে আকাশে রংদার মেঘ, স্বয়ং ঈশ্বর নিজের ঘিলু। এই তো সময়, ভালোবাসা কেউ না, বরং তুমি। অপমানের কথা বলো, সবাই ছেড়ে গেছে, কিন্তু একটা তুচ্ছ অপমান, 2 পয়সার অপমান তোমাকে একলা ফেলে পালায়নি কখনো কোনো দুর্যোগের সন্ধ্যায়। আসলে অপমানটা আমাদের মনে থেকে যায়, আমরা অপমান ভুলতে পারি না, এটাই আসল কথা। তো দাদা, আমরা সরাসরি আরেকটু আলোচনায় চলে যাই। তোমার কাছ থেকে একটু এবং এটা একটা উদ্যোগ ছিল কবিতা আশ্রমে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার। তো দাদা, আমি এখান থেকে একটু জিজ্ঞেস করবো যে বর্তমান যারা লেখালেখি করছেন তাদের কাছে কবিতা পড়াটা কতটা জরুরি? এটা কিন্তু প্রত্যেক যারা লিখতে আসছেন তাদের ক্ষেত্রেও ভীষণভাবে প্রযোজ্য, তাদের জন্যও এটা শোনা খুব দরকার। তোমার মুখ থেকে একটুখানি আমরা সেটুকু জেনে নেব, কবিতা লেখার জন্য কবিতা পড়া কতটা জরুরি। তোমার এটা একটা বিশেষজ্ঞর মতন আমার বলার দরকার নেই, এটা একটা প্রাথমিক বিষয় যে একজন যখন গান করে তাকে গানটা শিখতে হয়। গানটা শুধুমাত্র গানের ব্যাকরণ শেখা, গলা তৈরি করা, সুরগুলো জানা, সেটা শুধু নয়, তাকে গান শুনতেও শিখতে হয় এবং একজন ওস্তাদ তাকে সেগুলো শেখায়। আবার চিত্রশিল্পের ক্ষেত্রেও তাই।
নাট্যশিল্পের ক্ষেত্রে যারা যুক্ত আছেন তারা জানেন যে কি ভয়ঙ্কর মানে ট্রেনিং এর মধ্যে দিয়ে যেতে হয় একজন অভিনেতাকে তৈরি হওয়ার জন্য। এখন এইগুলো হচ্ছে সাধনার দিক। আর এক ধরনের ব্যাপার আছে যে আমরা যেরকম সাধারণ বাংলা সিনেমায় দেখতে পাই যে কোনো একজন কোথাও অভিনয় শেখেনি, তার উচ্চারণ ঠিক না, কথা বলা ঠিক না, লোফারের মতন হাসি আর একটুখানি ডিস্কো দেওয়ানে এইগুলো একটা দিয়েই তারা চালিয়ে যায়। সেটা কিন্তু ওই ধরনের সাধারণ লোকেরা করে এবং কিছু সাধারণ মানুষের মধ্যেই ওই শিল্পটা বিক্রি হয়। হুম। এই কবিতা লেখার ক্ষেত্রেও তাই আর কি। যা তারাই আমাদের কবিতার জগতে দীর্ঘদিন ধরে কবিতা লিখেছেন এবং কবিতা তো তোমার যারা লেখে, শক্তি চট্টোপাধ্যায় বলেছিলেন যে কবিতা যারা লেখে এবং কবিতা যারা পড়ে মানের এবং অনুভূতির দিক থেকে তারা দুজনেই আসলে সমান। শুধু পার্থক্য এটাই যে একজন লেখেন, একজন পড়েন। তা কবিতাটা সেরকম একটা জায়গা। এই জায়গাটাতে যারা অতীতের আমাদের বাংলা কবিতা যারা লিখতে আসছে তাদের চর্যাপদ থেকে আজকের একেবারে তরুণতম কবি যারা লিখছে তাদের অবধি যারা যে রুটটা, যে যাত্রাপথটা সেটা যারা জানে না এবং বিশ্ব কবিতা জানা সেটা তো তার পরের ব্যাপার, যে কবিতা নিয়ে যত কাজ যত জায়গায় হয়েছে সেইগুলো জানা, কিন্তু প্রাথমিকভাবে চর্যাপদ থেকে আজকের কবিতা যে জায়গাটা এসছে সেইটাকে জানা, তার ধাপে ধাপে সে সমস্ত কবিদের পড়া, পুরো জিনিসটাকে অনুভব করা, এমনটি শিখছে এরকম কবিদের সংখ্যা সব দশকেই কম থাকে। এখন তো আরো কম। এখন তো অনেকে আমাকে, আমি তো দীর্ঘদিন ধরে এই কাজটা করি, তা আমাকে অনেকে বলে আপনার কবিতা ভালো লাগে। আমি তরুণ প্রজন্মের কেউ বলে, তাকে যখন জিজ্ঞেস করি যে তুমি পড়েছো আমার লেখা কিছু, তখন বলে যে হ্যাঁ ইয়েতে পড়েছি, নেটে পড়েছি, আপনার বেশ কিছু কবিতা পাওয়া যায়। অর্থাৎ আমরা যে এক একটা এই যে কাব্যগ্রন্থ তৈরি করি, কবিরা তৈরি করেন, এক একটা কাব্যগ্রন্থ তৈরি করা, তার নাম দেওয়া, কবিতাগুলো পরপর সাজানো, এর মধ্যে কবিতার কিছু মানে ইয়ে রেখে যান, সেই সাজানোটা যত্ন করেই সাজানো একটা জিনিস হয়। সেইভাবে এক একটা জিনিসকে দেখে না। আমি অনেক আমাদের এই সময়ের খুব বিখ্যাত কবিদেরও অনেক আক্ষেপ করতে শুনেছি ব্যক্তিগত জায়গায় যে রবীন্দ্রনাথের কবিতাও এখানে কাব্যগ্রন্থ থেকে কাব্যগ্রন্থে কিভাবে বদলাচ্ছে, কিভাবে মানে গ্রহণ বর্জনের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন, সেইটাও খেয়াল করে পড়ে এরকম কবির সংখ্যা। পাঠকের কথা তো আমরা বলতে পারবো না, কারণ পাঠক হচ্ছে কবির থেকে অনেক বড় এবং পাঠক আড়ালে থাকেন। অর্থাৎ পাঠককে তো কেউ জানা যায় না, অর্থাৎ নিশ্চয়ই পাঠকের মধ্যে সেই ধরনের মানুষ আছেন, নাহলে নতুন কবিতাও পাঠ করবেন কেন। যে ফলে কবিতা পড়া এবং আগের কবিতা যারা লিখে এসছেন তাদেরকে নিজেদের সংসারের গুরুজন মনে করা, তাদেরকেই দেবদেবীর মর্যাদা দেওয়া কি কমরেডের মর্যাদা দেওয়া, এইটা জরুরি। এই ভালোবাসাটা না থাকলে ওই এর থেকে তার থেকে ঝেড়ে, হ্যাঁ, এই কিছু কিছু কবিতা এদিক ওদিক এলোমেলো করে এই ধরনের এক ধরনের প্রয়াস আমি ফেসবুকে দেখি অনেক সময়। সেই করে আর কি একটা মানে আয়ুর অপচয় হয়, একটা জীবনেরও অপচয় হয়, তারা অন্য কাজ করতে পারে, এটাই বলবো আর কি। তবে যদি কোনো তরুণ কবি আমাকে বলে যে কবিতা লিখতে গেলে কি করা উচিত, আমি বলবো যে দেখো কবিতা লিখে তো কিছু পাওয়া যায় না, যেহেতু এর বাণিজ্যিক জায়গাটা নেই আমাদের, অন্তত আমাদের পশ্চিমবঙ্গে, অন্য কোথাও আছে কিনা জানি না। এখানে কবিতার বই খুব কমই বিক্রি হয়। হ্যাঁ, এখন সেই কারো কবিতার অনুষ্ঠানে কবিরা নিজেরাই পয়সা দিয়ে যায়, যোগাযোগ করে যায়, চান্স না পেলে মারামারি করে। কিন্তু কবিতা বলে, কবিতা পড়তে এসে যে কিছু জীবিকার পাবে, পয়সা পাবে, তাও হবে না। অর্থাৎ যেটাতে তুমি কিছুই পাবে না, সেই সময়কে শুধু বিপন্নতা দেবে, সেইটার সঙ্গে প্রতারণা করো না, সেটার মধ্যে এসো না। শুধুমাত্র মানে যে ভালোবাসার জন্যে ক্ষতিগ্রস্ত হওয়া যায়, যে ভালোবাসার জন্যে নিজের জীবনে সর্বনাশ ডেকে আনা যায়, সেই ভালোবাসাটার নামই কবিতা। এখানে সমস্ত শক্তি দিয়ে যে এসছো সেটার মধ্যে থাকো, তাহলে তুমি জাগতিক কিছু না পেলেও তুমি যে নিজের যে একটা সিদ্ধান্ত কবিতা লেখার, এই সিদ্ধান্তটাকে মর্যাদা দিতে পারবে
এবং কবিতা লেখার জন্য যে একটা অতীন্দ্রিয় অনুভূতি হয় সেটা পাবে। এটা ছাড়া তার কিছু পাওয়ার নেই। একদম একদম, ভীষণ ভালো উত্তর পেলাম আমরা। দাদা, আর একটা প্রশ্ন একটু জিজ্ঞেস করে নেবো তোমাকে, যে বর্তমানে প্রচুর কবিতা আমরা লিখি বা দেখি যেখানে আমাদের জ্যোতিষী। দেখো, এইটা হচ্ছে কি যে আহ, গদ্যের জন্য যে জ্যোতিচিহ্ন ব্যবহারের যে জায়গাটা আছে, হুম হুম সেইটা কবিতার ক্ষেত্রে অনেক সময় অনেক কবিরাই যে পাঠক ওটা বুঝে নেবে, ধরে নেবে ভেবে ছেড়ে দেয় আর কি। কিন্তু যেহেতু এটা একটা লিখিত কবিতা আমরা লিখি, সেটা কোথাও একটা ছাপা হয়, অন্য একজন পরে পড়ে নেয় হুম হুম তার মতন করে, সেই জন্যে জ্যোতিচিহ্নের ব্যবহার পুরোপুরি উঠবে না, অনেকে উঠিয়ে দিতে চান আরো ইয়ে করে। যে কিছু কিছু জায়গায় জ্যোতিচিহ্ন না থাকলে অর্থ বিপর্যয় হতে পারে। যিনি পড়বেন হুম হুম তিনি হয়তো ওই যে অর্থে লিখেছেন সে আর এক অর্থে হয়তো পড়ে ফেলতে পারেন। ফলে এটা নিয়ে চলছে, এটা নিয়ে আমি ভাবিনি। আমিও অনেক কম কম দিই। যেমন কবিতা আমি দাড়ি চিহ্ন দিতেই পারতাম না, মানে 10-15 বছর 20 বছর প্রথম দিকে হুম, আমি মনে করতাম কি কবিতা শেষ হচ্ছে না, দাড়ি দেওয়া যাবে না, এরকম হয়ে যেত, ডট 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 দিয়ে যেতাম। হ্যাঁ, পরে দেখি সেটা একটা মুদ্রা দোষের মতন হয়ে যাচ্ছে। আসলে আমি মানতেই পারছি না সেই সময় যে মানে কবিতা শেষ হতে পারে। কবিতার মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলাম, আমি হ্যাঁ, বুঝতে পারতাম না যে এইগুলো কোনো কবিতা কিনা কিছু কিনা, এইসব জায়গা থেকে হতো। ফলে এইটা জানো তো, এটা কোনো নিয়ম কানুন করা যাবে না। হুম যদি কবি কেউ মনে করেন যে তার কবিতাটা পড়লে শিক্ষিত পাঠক মোটামুটি বুঝে যাবে যে কোন জায়গায় কি জ্যোতি থামতে হবে, হ্যাঁ, পূর্ণ জ্যোতি কোন জায়গায় অর্ধ জ্যোতি, এটা যদি মনে করেন তিনি সেইভাবে লিখতেই পারেন। তবে আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে কবিরা মানে ন্যূনতম জ্যোতিচিহ্ন ব্যবহারের দিকেই বেশি আগ্রহী, হ্যাঁ, যেটুকু এখন না দিলে নয়। জ্যোতিষিহ্নের ব্যবহারটা কমে যাচ্ছে। হ্যাঁ, জ্যোতিচিহ্নের ব্যবহার কমে যাচ্ছে, এটা গদ্য নয় তো, যার জন্য হুম, এটা কমে যাচ্ছে, এটা বোঝা যায় তো। ঠিক। কবিতাটা যেহেতু একটা কি বলবো, একটা আলোড়িত স্বরের মতন আসে। আর অনেকে আবার কবিতায় যখন কোন কবিতায় যেমন গল্প থাকে, হ্যাঁ, মানে গল্পের আভাস নিয়ে কবিতা তৈরি হয়, হুম, খবরের আভাস নিয়ে কবিতা তৈরি হয়, সেসব জায়গায় জ্যোতিচিহ্ন ব্যবহারটা অনেক বেশি হয়। আবার কেউ একটা কোনো অনুভূতি মানে ঝড়ের বেগে বলে যাচ্ছে, তার মধ্যে চেতন অবচেতন মিশে যাচ্ছে, হ্যাঁ, সেখানে হয়তো জ্যোতিচিহ্নগুলো তিনি রাখলেন না, তিনি ভাবলেন যে পুরো একটা ফ্লো হিসেবে, প্রবাহ হিসেবেই। আচ্ছা আচ্ছা। দাদা, তোমার কবিতায়। আমি একটা উদ্বাস্তু পরিবারে জন্মেছিলাম। আমাদের এই জায়গাটা উদ্বাস্তু কলোনি। এখনকার প্রজন্ম ধীরে ধীরে তারা সেই দেশভাগের বেদনা কষ্ট এগুলো ভুলে গেছে অনেকটাই। হ্যাঁ, তবু আমার ছোটবেলার দিকে তাকিয়ে আমি একটা কবিতা লিখেছি, কবিতার নাম কলোনি পাড়া। আচ্ছা। আমার বন্ধুর নাম কেলো, মিন্টু, শিবু। আমার বন্ধুর নাম অরুণ, নিতাই। খিদের দেশের বন্ধু, ওরা থাকে খিদের ভেতরে। গরম ভাতের গায়ে হাত রেখে টের পাই কলোনির দেবদূত গুলি দল বেঁধে ওই এক ডুবে নদী পার। ফলের বাগানে আর ফুলের বাগানে যারা ম্যাজিক দেখাতো প্রতি ভোরে। কলোনি পাড়ার দস্যি মেঘ, পেটে পেটে তার কত জল। বাতাবি লেবুই ছিল আমাদের ফুটবল। খিদেকে ভোলার খেলা খেলে খেলে কাদামাখা সব গেঁয়ো ভূত পুকুরের জলে গিয়ে ঝপাং ঝাপাই। আমার বৃষ্টির নাম কেলো, মিন্টু, শিবু। আমার ভাতের নাম অরুণ, নিতাই। পুরো কবিতাটার মধ্যেই একটা ছবি আছে, যে ছবিটা কিন্তু আমাদের চোখে স্পষ্ট হয়ে ওঠে। কত সাবলীল সেই ছবি, এবং সেই ছবি ছুঁয়েই বোধহয় আমরা আবার ফিরে যেতে পারি আমাদের কোনো এক হারানো অতীতে। আমরা যাবো দাদার দ্বিতীয় কবিতায়, একটু জেনে নি। দাদা, তোমার প্রথম কবিতা লেখা কবে থেকে শুরু? আমি সে কবিতা কিনা জানি না, কবিতার আকারে ছাপা হয়েছিল তখন আমি দশম শ্রেণী একাদশ শ্রেণীতে পড়ি। ওই সময় আমি প্রথমে আসলে গল্প লিখতাম, ছোটদের গল্প। আচ্ছা। এদিক ওদিক পাঠালে আমার প্রথম ওই ক্লাস 10-এ পড়াকালীন একটা গল্প দৈনিক বসুমতীতে বেরোয়।
আচ্ছা। তারপরেই কয়েক মাস পরেই আমার একটা ছোট কবিতা স্থানীয় একটা পাঠাগারের রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটা সংকলন তারা বের করেছিলেন, পত্রিকা ছোট। আমি সেইখানে সদস্য ছিলাম। আমার একটা কবিতা ওরা বলে তুইও একটা লিখবি, আমি একটা লিখেছিলাম। এই সেই আর কি। কবিতাটা কি একটু শোনা যায়, প্রথম না কবিতা? না সেই সব সে ঘটনাটাই সবাই জিজ্ঞেস করে বলে মনে পড়েছে। আসলে আচ্ছা। আমি কবিতা দ্বারা আক্রান্ত হয়েছি আরো পরে। মানে যেগুলোকে বলে যে নিজের জীবনের মধ্যে ঢুকে যাওয়া। আমার পড়াশুনো গন্ডগোল হয়ে গেল, সব জীবন এলোমেলো হয়ে গেল, হ্যাঁ, হুম। কেরিয়ারের চিন্তা উঠে গেল মাথা থেকে। সেগুলো সবই ওই তোমার কলেজে পড়তে পড়তে ওই সময়টাতে হয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আরো আচ্ছা। কয়েক বছর পরে আর কি। সেই সময়টাই মানে তোমার এই কি বলবো কবিতা দ্বারা আক্রান্ত সময়টা শুরু হয়েছে। আর তখন যখন বলেছে তখন ওটার মধ্যে একটা মানে এই পাঠাগারে আছি, একটা লিখতে বলছে, একটা লিখেছি, এরকম। হুম। এই আচ্ছা, সময় থেকে শুরু হয়েছে, ওই শুরু করতে হয়েছে করতে কলেজ তো সব জীবন থেকে। ঠিক আছে, তোমার আজকের অনুষ্ঠানে আমি শেষ অনুষ্ঠানের শেষ কবিতা। অংশটুকু পড়ছি। হুম হুম। শেষ অংশের একটা কবিতা, একটা বড় কবিতার একটা ছোট্ট শেষের অংশটাকে পড়ছি। এটা আমাদের এই সময়ের কবিতার জগতের কিছু ছবি এখানে মানে এসেছে দেখছি। এই কবিতাটির নাম সব রকম চলবে। আচ্ছা। সব রকম চলবে, আলোর কীট পতঙ্গ আর অন্ধকারের ওঁত পেতে দাঁড়িয়ে থাকা, সব রকম চলবে। ক্ষমতা তোমাকে গরু খোঁজার মতো খুঁজছে। যতই তুমি সৎ, নির্লোভ, দরিদ্র ভাব দেখাও আর ঝোপের পাশে ঘাপটি মেরে বসে থাকো, যতই তুমি কফি মগ হাতে ছবি দাও আর ভোরের বিমানের শ্রেষ্ঠত্ব বেচতে যাও, যতই তুমি বেটে হও নিজের থেকেও আর বান্ধবীকে নিয়ে উঠে যাও শহরের সব থেকে উঁচু ছাদে, ক্ষমতা তোমাকে ক্ষমতা দেখাবেই। তুমিই বাজার, তুমিই নির্জন বারান্দা, তুমি ক্লোরোফর্ম, তুমি ক্লোরোফিল, তুমি হাদাভোদা, তুমি শোভরাজ, তুমি চরম ভোগবাদী, আবার তুমি সাচ্চা কমিউনিস্ট। তোমার বইয়ে পড়েছি উৎসর্গপত্রের পাতায় লেখা, বিলুপ্ত ডানার খোঁজে মানুষ কবিতা লেখে। তারপরই তোমার কবিতায় আমি পোড়া গন্ধ পেতাম। যতবার প্রেম লিখেছ তুমি, টের পেতাম তুমি আসলে ফরফর করে পুড়ে গেছো। যতবার প্রতিবাদ লিখেছ, ভেবেছি আহা তোমার ডানা দুটি। তোমার যাবতীয় অক্ষরগুলো আমাকে এক দুর্যোগের কথা বলেছে সব সময়। কত কেঁদেছি তোমার বইগুলো বুকে আঁকড়ে ধরে। কিন্তু ক্ষমতা তোমার থেকেও বড় জাদুকর। ৮ মাত্রা ৬ মাত্রা পয়ারে যে তার কিছু যায় আসে না। সে কেবল তোমার লাবণ্যটুকু শুষে নিয়ে উপড়ে দেবে মার্কেটে। সে একই দেহে কেনারাম বেচারাম, তুমি জানতেও পারবে না। অবিরাম প্রশংসায় মুগ্ধ থাকতে থাকতে কবে তুমি ন্যাড়ামুন্ডি হয়ে গেছো, কবে হয়ে গেছো ফ্ল্যাট কেনা বেচার দালাল, কবে তোমার জিন থেকে চুরি হয়ে গেছে কবিত্ব ছাড়াও পুরুষানুক্রমে পাওয়া একান্ত সারেগামাটুকু। সব রকম চলবে। হা হুতাশ আর ফের কোমর বেঁধে বাজি ধরা, পকৌড়া আর তুমি তুমি তুই, হেডলাইট আর ঘুমন্ত কুয়াশা, সব রকম, সব রকম চলবে। সব রকম চলবে। উঠতি নায়িকার পাশে এসে দাঁড়াবে ফুটপাতের ভিখিরি, লিটল ম্যাগাজিনের কবির পাশে এসে দাঁড়াবে মদের দোকানের ডিলার, ছোট কবির নামে পুরস্কারের পাশেই উঁকি মারবে বড় কবির নামে পুরস্কার, গ্রাম দেশের পাঁচ পোতার পাশে এসে দাঁড়াবে ঝকঝকে দক্ষিণ কলকাতা, আবহমান টিকটিকির পাশে এসে ভিড় ঠেলবে পাখি প্রদর্শনীর কাকাতুয়া। ভিড় ভিড় ভিড়, ভিড়ে ভেঙে পড়ছে তোমার বিপণী। বেদ, উপনিষদ, রবীন্দ্রনাথ, জীবনানন্দ আর কিছু নয়। তুমি আর জীবনের মেডিজি, সই চাই সই চাই সই চাই। আর এই সবই বাজারের ব্যাপার। আর এই বাজারের অবিরাম উৎসব প্রয়োজন। পৃথিবীটা তাদের কাছে এক সওদাগরের নৌকো। কিন্তু এই পৃথিবীর আছে অনেক বড় আরেকটা পৃথিবী। সেখানে মেঘ হয়, সেখানে বাঁকুড়ার একলা জঙ্গলে হরিতকি জন্মায় তন্ময় গাছে গাছে। এক পশলা বৃষ্টির পর কুরচি ফুল আরো সাদা হয়ে খোঁজে অন্তত ২-১ জন মানুষ। তাল গাছের নতুন চারা মন খারাপ করে প্লাস্টিক খেয়ে মৃত তিমিটির জন্য। লাল মাটি কাঁদে আর ভাবে যশোর রোডের পুরনো গাছগুলো খুন হচ্ছে কেন দলে দলে। পিঁপড়েরা বেরিয়ে পড়ে, বিছেরা, সাপেরা,
নিপা ভাইরাস নিয়ে বাদুড়েরা, একজন কবি এইসব খেয়াল করবে না? কষ্ট পাহাড়ের দলে যোগ দেবে না সে সহসা মধ্যরাতে? বাবার বমি আর মায়ের সঙ্গীত থেকে যে জন্মেছিল একদিন, যার মধ্যে ছিল দলা দলা বিষাদ, যে একদিন বিকেলে ঠোঁটের ভেতর মরে যেতে চেয়েছিল, যে অগ্রাহ্য করেছিল চাকরির দাসত্ব, যে বিশ্বাস করত প্রতিটি মেয়ের নাম জল কাদা, প্রতিটি চিঠির নাম অন্ন, শুধু কবিতার জন্য বাঁচতে বাঁচতে যে একদিন ভেবেছিল সে জগতের সন্তান, মানুষের পৃথিবীকে সে ঘেন্না করে, ঘেন্না। বর্তমান সমাজ জীবনের সম্পূর্ণ একটা চালচিত্র এই কবিতার মধ্যে আমরা পাই। শ্রোতা বন্ধুরা, আমরা কবিতাকে মনে করি কবির মনের আয়না। এই কবিতাও বোধহয় কবির মনের আয়না। তাই এই কবিতার মধ্যে দিয়ে কবি কিন্তু আমাদের অনেক কিছু দেখিয়ে দিয়েছে। শুধু বুঝে নিতে হয়, সব জায়গায় সব কাজ হিরে নাও হতে পারে, হিরেটাকেও খুঁজে নেওয়া কঠিন। আর তার থেকেও বড় কথা, আমরা যে আলোর পিছনে ছুটে যাই এবং যে আলো গায়ে মেখে সব সময় ক্ষমতাকে ক্ষমতা দেখাতে চাই, সেই আলোটাই কি সব? অন্ধকারের পিছনেও একটা আলো থাকে, সেই আলোকে বোধহয় কবি প্রথম খুঁজে বার করেন। আজ এই পর্যন্ত। আমি জানি এই পর্ব অসমাপ্ত রয়ে গেল, তাই আমরা আবার হয়তো এই পর্বকে শেষ করতে ফিরব। যদিও কবির কথায় কবিতার শেষ হয় না, ঠিক একইভাবে কবির কবিতাগুলো কখনো শেষ হবে না। তাও আমাদের এটা ইচ্ছা, আমরা কবির দ্বিতীয় পর্বও করব। দাদা, যেতে যেতে আমাদের পাঠকদের উদ্দেশ্যে, শ্রোতাদের উদ্দেশ্যে তোমার কিছু? আমি শুধু বলবো যে শুধু নিজেকে না, অন্যকে ভালোবাসুন, অন্য প্রাণীদের ভালোবাসুন, এই পৃথিবীকে ভালোবাসুন, এই জগৎকে ভালোবাসুন। আমরা সবাই মিলেমিশে একসঙ্গে বেঁচে আছি, কেউ কারোর থেকে বড়ও না, কেউ কারোর থেকে ছোটও না। এটাই বিশ্ব প্রকৃতির একটা সংকেত আমাদের প্রতি, যে সবাই জড়িয়ে মরিয়ে ভালোবেসে বেঁচে থাকো। চলুন সবাই একসাথে ভালো থাকি। কবির এটুকুই কথা, সেটুকু আমরা মাথা পেতে গ্রহণ করি। আজ এই পর্যন্ত। ভালো থাকবে দাদা, নমস্কার।